হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা কভার করতে যাচ্ছি। ইট ইজ রিলেটেড টু হোয়াট? ইট ইজ রিলেটেড টু হায়ার এডুকেশন। এখন হায়ার এডুকেশনে কিসের উপরে কথা বলবো? হায়ার এডুকেশনে কি একটা হোলিস্টিক্যালি দেখবো হায়ার এডুকেশনকে? না। আমরা এখানটায় হায়ার এডুকেশনে স্পেশালি এখানটায় এই টপিকে যে ফোকাসটা থাকবে সেটা হলো স্টুডেন্ট টু টিচার রেশিও বা টিচার টু স্টুডেন্ট রেশিও এই হায়ার এডুকেশনে। এই রিলেটেডই এই টপিকটা। তো টপিকে জাম্প করার আগে চলুন আমি আপনাদেরকে ব্রিফলি একটা জিনিস দেখিয়ে দিই। সেটা হলো রাইস আইএস অন 12th এপ্রিল 2026 একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে, যেটা দিয়ে কিন্তু আপনারা 100% আপ টু 100% স্কলারশিপ কিন্তু পেয়ে যেতে পারেন ফর 10 মান্থ অ্যান্ড 2 ইয়ার্স জিএস প্রি কাম মেন কোর্সেস উইকডেজ অ্যান্ড উইকেন্ড ব্যাচেসের জন্য। আর যদি এক্সামিনেশনের কিছু ফরম্যাট বা ফিচার্স বলে দিই আপনাকে, রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিটলি ফ্রি, স্পেশালি ফর দি স্টুডেন্টস অফ বেঙ্গল। এর এক্সামিনেশন মোড অফলাইন অ্যান্ড অনলাইন দুটো ভাগেই হবে। আর যদি আমি ডিউরেশন বলি এক্সামের, সেটা হবে 2 আওয়ার্সের জন্য। আর টোটাল নাম্বার অফ কোশ্চেন প্রিলিমসে যেরকম থাকে আমাদের প্রিলিমস পেপার ওয়ানে ঠিক সেরকমই। এখানটা যদি আপনারা রেজিস্টার করতে চাইছেন এখনই, তবে যেই স্ক্যানারটা যেটা আপনাদের স্ক্রিনের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, আপনারা ডাইরেক্টলি সেই স্ক্যানারটা স্ক্যান করে কিন্তু নিজেদেরকে রেজিস্টার করতে পারেন। বা যদি আপনাদের কিছু এছাড়াও ডাউট থেকে থাকে, এই ডাউটটা কিন্তু আপনারা আমাদের রাইস আইএস ওয়েবসাইটে গিয়েও ক্ল্যারিফাই করতে পারেন, বা দি গিভেন নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা নিজের ডাউটগুলোকে ক্লিয়ার করে নিতে পারেন। তো চলুন আমরা ডাইরেক্টলি এবার টপিকে জাম্প ইন করি। টপিকে জাম্প ইন করার আগে যেরকম এভরি টাইম আমরা দেখি যেটা আমাদেরকে ইউপিএসসিতে কোথায় হেল্প করবে, এটা ইউপিএসসিতে আমাদেরকে জিএস পেপার 2 স্পেশালি গভর্নেন্সে কিন্তু হেল্প করবে। যদি গভর্নেন্সে হেল্প করে প্রশ্ন কিরকম হবে সেটাও দেখব। তার আগে এই যে আর্টিকেলটা পড়তে হতো সেটা অলরেডি আপনারা জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম প্রিভিয়াস নিউজ পেপার থেকে। আর সেই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও আপনারা বাই আফটারনুন নিশ্চয়ই পেয়েছেন। আর পেয়েছেন, এখন চলুন সেটা নিয়ে আমরা ডিসকাস করি। ডিসকাশন টাইটেল কি আর্টিকেলের? অ্যান ইনক্রিজ ইন কলেজ স্টুডেন্ট বাট নট এনাফ টিচার্স। যেরকম আগেই বলছিলাম, টিচার্স ইস টু স্টুডেন্টের যে রেশিও সেটা নিয়ে কথা হচ্ছে আমাদের। তাই আর্টিকেলের টাইটেল কি? ইন্ডিয়াজ হায়ার এডুকেশন ব্রিজিং দি গ্যাপ বিটুইন এক্সপ্যানশন অ্যান্ড এক্সিলেন্স। আবার সেই একই জিনিস, এক্সপ্যানশন যেটা কি ইনক্রিজ ইন কলেজ, এক্সিলেন্স কি করে হবে? যখন টিচার্সরা ফ্যাকাল্টিসরা ভালো থাকবে। তো যদি এরকম একটা আর্টিকেল করি আমরা, সেরকম রিলেটেড কোশ্চেন কি হতে পারে সেটাও আমরা দেখবো একটা মেন্স মডেল কোশ্চেনের মাধ্যম দিয়ে। কোশ্চেনটা বলছে ইন্ডিয়াজ হায়ার এডুকেশন সেক্টর হ্যাজ এক্সপ্যান্ডেড র্যাপিডলি but quality and equity, not only quality but equity, have not kept pace. Critically examine in the light of recent trends. 15 নম্বর GS2 গভর্নেন্স। তো কেন বলছে যে কোয়ালিটি আর ইকুইটি হ্যাভ নট কেপ্ট পেস, সেটা আমরা এই কন্টেন্টের মাধ্যম দিয়ে দেখব। তো যেরকম বলছিলাম প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি, যেখানটায় আমরা দেখব যে হায়ার এডুকেশনের এখন কি অবস্থা ইন্ডিয়াতে। তো যদি আমি ডেটা দিয়ে শুরু করি ইন্ট্রোডাকশনটা, যেরকম আমরা অ্যান্সার রাইটিংয়ে সবসময় শুরু করি, আমরা দেখব যে ইন্ডিয়ার হায়ার এডুকেশনের কিন্তু নাম্বারটা কিন্তু এক্সপোনেনশিয়ালি রাইজ করেছে। ইট ইজ অ্যারাউন্ড 40% ইনক্রিজ। যদি আমি বলি ইন 1950 দি নাম্বার ওয়াজ 1600 ইনস্টিটিউশন, যেটা কি 2022-তে দাঁড়িয়ে মোর দ্যান 69,000 ইনস্টিটিউটস হয়ে দাঁড়িয়েছে। তো এটা যদি আমরা রেশিও দেখি, আমরা দেখব কোথাও না কোথাও এটা মোর দ্যান 40x নাম্বার ইনক্রিজ হয়েছে। যেরকম প্রশ্নতে বলছেও যে র্যাপিডলি এক্সপ্যান্ডেড র্যাপিডলি। সেকেন্ড লেয়ারের ডেটা আমরা কি দেখব? যে হাউএভার এই গ্রোথটা কিন্তু কোয়ালিটিকে ম্যাচ করেনি। ইন দি সেন্স কোয়ালিটি ইন ওভারঅল প্রসপেক্টিভ, যেখানটা আমরা ইকুইটি দেখব, স্টুডেন্টসরা কোথার থেকে বিলং করছে, কোন সেকশন থেকে বিলং করছে। আর তার সাথে এই যে ফ্যাকাল্টি, এই স্টুডেন্টদেরকে যে পড়াবে উপরের যে ফ্যাকাল্টি, তাদের কোয়ালিটি বা তাদের নাম্বারস নিয়েও দেখলাম। যখন ডিপার যখন দেখবো, তখন দেখবো যে এটা কিন্তু খুব একটা প্রমিনেন্ট পিকচার বা সাউন্ড পিকচার দিচ্ছে না। যেখানটায় আমরা ইন্ট্রোডাকশন থেকে এইটা একটা বুঝতে পারছি যে দেয়ার নিড টু বি আ শিফট ফ্রম কোয়ান্টিটি টু কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি উইথ কিপিং ইন মাইন্ড ইনক্লুশন। কেন কি প্রশ্ন কিন্তু আবার বলছে ইকুইটি, কোয়ালিটি নিয়ে খানা খালি। তো যখন কোয়ালিটি, তবে ইকুইটি কখন হবে? ইনক্লুশন যখন থাকবে। তো ইন্ট্রোডাকশন আমরা এরকম করে একটা ফ্রেম করতে পারি। সেকেন্ড লেভেলে আমরা একটা কি ট্রেন্ডস দিয়ে দিতে পারি, যে এখনের যে ইন্ট্রোডাকশনটা যেটা দিলাম সেটার একদম প্রপারলি ট্রেন্ডসটা কি আছে, যেখানটা আমরা ছোট্টভাবে ট্রেন্ডটাকে বলে দেবো যে এখনের
যে স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া 2026 এর রিপোর্ট, সেটা ইন্ডিয়ার কারেন্ট স্টেটাস কি বলছে হায়ার এডুকেশন নিয়ে। তো প্রথমেই যদি দেখি আমরা এটাকে ৩টে ভাগে দেখব। প্রথমে আমরা দেখব ইনস্টিটিউশনাল ভাগে, সেকেন্ড ভাগে আমরা দেখব স্টুডেন্টের ভাগে, থার্ড পার্টে দেখব স্টুডেন্ট টু টিচার্সের ভাগে। তো প্রথমে আমরা যদি ইনস্টিটিউশনের ভাগে দেখি, উই উড সি, যেরকম বলছিলাম 43x ইনক্রিজ হয়েছে, কিপিং ইন মাইন্ড দি ভ্যালু অফ 1950 কম্পেয়ারিং উইথ ভ্যালু অফ 2022। সেকেন্ড, এই শিফটটা কিন্তু আমরা দেখব ইজ মোস্টলি ড্রিভেন বাই প্রাইভেট লেড এক্সপ্যানশন, যেখানটা আমরা দেখব গভর্নমেন্ট এক্সপ্যানশন তো পাবলিক ইনস্টিটিউট তো পেরেছেই, বড় হয়েছেই, কিন্তু এই যে 43% টু বি প্রিসাইজ, যেই টাইমসটা, যেই এক্সপোনেনশিয়াল গ্রোথটা, সেটা ইজ মোস্টলি ড্রিভেন বাই প্রাইভেট সেক্টর, প্রাইভেট ইনস্টিটিউটস। থার্ড, আমরা যদি একটা স্পেসিফিক ডেটা দেখি, আমরা দেখব আগে যেটা পার লাখ স্টুডেন্টের জন্য অন অ্যান্ড অ্যারাউন্ড 30 ইনস্টিটিউট ছিল টু বি প্রিসাইজ 29, সেটা এখন দাঁড়িয়ে কোথাও না কোথাও 45 ইনস্টিটিউটস ফর পার লাখ স্টুডেন্টস। তার মানে আবার এখানটা আমরা 1.5x এর গ্রোথ দেখতে পাচ্ছি। 30 যদি ধরি, সেটা 45 এ গিয়ে দাঁড়াচ্ছে অ্যারাউন্ড 1.5x এর গ্রোথ। তো এইটা আমরা একটা ইনস্টিটিউট পার্সপেক্টিভে দেখলাম। সেকেন্ড লেয়ারে যদি দেখি স্টুডেন্টের যে ফরমেশন, বা সেটা কোন কোন এনরোলমেন্ট বা ইকুইটি যদি দেখি, যেখানে আমরা স্টুডেন্টের পার্সপেক্টিভ দিয়ে দেখবো, প্রথমেই যদি আমরা দেখি গ্রস এনরোলমেন্ট রেশিও কিন্তু কোথাও না কোথাও বেড়েছে। আমরা যদি 2011 ডেটার সাথে 2022 ডেটাকে কম্পেয়ার করি, এক বছরের ডেটা, আমরা দেখব 2011 যেখানটা 16% গ্রস এনরোলমেন্ট রেশিও ছিল হায়ার এডুকেশনে, সেটা কোথাও না কোথাও 28%, তার মানে 30%-এ গিয়ে দাঁড়িয়েছে, অন অ্যান্ড অ্যারাউন্ড টুয়াইস বেড়েছে। তার সাথে এই গ্যাপটা কিন্তু কোথাও না কোথাও এর সাথেও আরেকটা ডেটাকে লিঙ্ক করছে, সেটা হলো এখানটায় কিন্তু ডিসপ্যারিটি নেই বিটুইন জেন্ডার। তার মানে এই দুটো জেন্ডারই কিন্তু ইকুয়ালি পজিটিভ লিপ দিচ্ছে। এরকম না যে কোনো একটা জেন্ডারের জন্য এই ডেটাটা বায়াস, না, দুজনেই দিচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম জেন্ডার থেকে বেরিয়ে যদি আমরা ভার্টিক্যালি দেখি, উই উড সি যে এখানটায় কোথাও না কোথাও যে ভালনারেবল সেকশন বা এসসি এসটি যেই গ্রুপটা আছে, সেখানটাও কিন্তু এই ডেটাটা ইম্প্রুভই হয়েছে। যেরকম আমি যদি উদাহরণ দিয়ে বলি, যেটা আগে এসসিদের জন্য 11% গ্রস এনরোলমেন্ট রেশিও ছিল 11তে, সেটা কোথাও না কোথাও 26 গিয়ে গিয়ে পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে ইন 2022, যেটা কিন্তু মোর দ্যান টুয়াইস। সেটাই যদি আবার শিডিউল ট্রাইবসের জন্য দেখি, আমরা দেখব 8% ছিল 2011তে, সেটাই কিন্তু 2022-এ 21%, অ্যারাউন্ড 3%, অ্যাপ্রক্সিমেট 3% কিন্তু রাইজ আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা ডেটাগুলো কিন্তু ডিসাইফার এখন করব না, কিন্তু প্রাইমা ফেসাই তো মনে হচ্ছে না যে ডেটাগুলো তো অ্যাডভান্টেজিয়াস পজিশনে প্লে করছে ইনস্টিটিউশনসে। থার্ড যদি আমরা দেখি, আমরা এবার দেখব স্পেসিফিক্যালি যেটা আমাদের প্রশ্নও আছে, আন্ডারলাইন টোনটা, যেটা যে টিচার ভার্সেস স্টুডেন্টের রেশিওটা কি। আমরা দেখি যে একটা আইডিয়াল বলে আইডিয়ালি 15:1, 15:1 মানে প্রত্যেক 15টা স্টুডেন্ট থেকে 25টা স্টুডেন্টের জন্য একটা করে টিচার থাকাই উচিত, এটা রেশিও বলে। এখন অ্যাকচুয়ালি 2021-এর যে ডেটাটা আমাদের কাছে আছে, সেখানটায় কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে 32.1। কিন্তু কিপিং ইন মাইন্ড আমরা যদি 2019-এর ডেটা দেখি, যেটা এখানটায় মেনশন করেনি, এটা আমি আমাদেরকে একটা অ্যানালিটিক্যাল পার্টে বলছি, আমরা কিন্তু দেখবো এটা 36 থেকে কোথাও না কোথাও কমে এসছে। তার মানে আগে যে সিভিয়ারনেস ছিল সেটা নেই। এরপরে চলুন, যে ডেটাটা আমরা দেখলাম, হাইলাইটসগুলো দেখলাম যে স্টেটের রিপোর্টের, সেই রিপোর্টটাকে এবার আমরা ডিসাইফার করি ইন দি ফর্ম অফ ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস বা কি চ্যালেঞ্জেস। কেন কি আমরা ডেটাটা তো একটা প্রাইমা ফেসাই দেখলাম, ডেটা তো ইটসেলফ কোনো কথা বলে না, ডেটা তো ডেটা থাকে, কিন্তু যখন এইটাকে আমরা ডিসাইফার করব, এর পেছনে কিছু কি চ্যালেঞ্জেস পাবো, যেখান থেকে আবার এই পার্টটা আমরা তুলতে পারবো যে এক্সপ্যান্ড তো করেছে কিন্তু কোয়ালিটি আর ইকুইটি এনশিওর করেনি। এই কোয়ালিটি আর ইকুইটি এনশিওর করেনি, সেটা কিন্তু এই ডেটাটাকে যখন ডিসাইফার করব আমরা, তখন কি চ্যালেঞ্জেস দেখতে পারবো। প্রথম যেই চ্যালেঞ্জেসটা আমরা দেখতে পারবো যে রিজনাল ইনইকুয়ালিটি আছে, দো এই নাম্বারটা বেড়েছে, যেখানটা আমরা বলছি যে 29 থেকে 45 গেছে এই নাম্বারটা, তার মানে 29 ইনস্টিটিউশনস পার লাখ স্টুডেন্টসের থেকে 45 গেছে, এটা কোথাও না কিন্তু রিজনাল ডিসপ্যারিটিকেও পয়েন্ট আউট করছে। আন্ডারলাইন যদি আপনি দেখেন এরকম করে, এই ডেটাটা কিন্তু ওভারঅল ডেটা ইন্ডিয়ার জন্য,
কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি নর্থ ইস্টের কথা বলি, উই উড সি লেস দ্যান 80 কলেজেস বা ইনস্টিটিউশন পার ল্যাকের জন্য, স্টুডেন্টসের জন্য। ম্যাক্সিমাম নর্থ ইস্ট স্টেটসে এইটাই অবস্থা। যদি ইস্টার্ন ডিস্ট্রিক্টে দেখি, মোস্টলি সেখানটায় এই অবস্থা। সেকেন্ড, এটা কিন্তু আরেকটা মেজর প্রবলেমকে ইঙ্গিত করছে, যেখানটা আমরা দেখতে পারবো মাইগ্রেশন আর ড্রপ আউট দেখতে পারবো। আমরা যে বারবার বলছি একটা হোলিস্টিক্যালি যে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম চাই বর্ডার্সে, যদি সেখানটায় ইনস্টিটিউট না থাকে তো সেখানটায় ইউথরা সেই জায়গাটায় থাকবে কেন? তারা অটোমেটিক্যালি দিল্লি নর্থ বা সাউথে চলে যাবে। তো অটোমেটিক্যালি ওখানটায় আবার আমরা একটা মাইগ্রেশন দেখতে পারবো, যেখান থেকে স্টুডেন্টসরা অন্য জায়গায়, ইউথরা অন্য জায়গায় যাচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা ড্রপ আউটও দেখতে পারবো। কেন কি, যদি আমাদের কাছে প্রপার ইনস্টিটিউশনস না থাকে, অ্যাডুকুয়েট নাম্বার অফ ইনস্টিটিউশনস না থাকে, তবে তো স্টুডেন্টসরা ড্রপ আউট করবেই। সেকেন্ড লেয়ারে যদি দেখি যে এটা কোথাও না কোথাও আমাদেরকে কিন্তু ফ্যাকাল্টি ডেফিসিটের কথাও বলছে, কেন কি আমরা ডেটা থেকে ক্লিয়ারলি বুঝতে পারছিলাম, যেখানে ডেটা পরিষ্কার বলে যে অ্যাভারেজ 20 স্টুডেন্টের জন্য একটা টিচার থাকা উচিত, সেখানটায় দাঁড়িয়ে আমাদের 32:1 এর রেশিওতে আমরা আছি। তো সেখানটা দাঁড়িয়ে এটা তো বারবার দেখিয়ে দিচ্ছে যে আমাদের কাছে, আমরা বারবার এটা পয়েন্ট আউট করাচ্ছে আমাদেরকে যে আমাদের কাছে অ্যাডিকুয়েট নাম্বার অফ ফ্যাকাল্টি নেই। আর তার সাথে আন্ডারলাইন যদি দেখি আইডিয়াটা, আমরা দেখব যে এটা ফ্যাকাল্টিটা শর্টেজটা কেন, কেন কি আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে কন্ট্রাকচুয়াল যে পার্টটা আছে সেই টিচার্সদের, সেখানটায় কিন্তু হেভি রিলায়েন্স আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড, যদি আমরা দেখি এর সাথে এটাও দেখতে পাচ্ছি যে কেন কি টিচার্সরা অনেক সময় বা ফ্যাকাল্টিজ অনেক সময় তাদের প্রপার ট্রেনিং হচ্ছে না বলে তাদের কিন্তু টিচিং স্টাইলটাও পুয়ার থাকছে, তার জন্য স্টুডেন্টসের মধ্যে নতুন নতুন কনসেপ্টের ইনকালকেশনসটাও কিন্তু কম থেকে যাচ্ছে। ডেটাটা বলছে এরকম। আমরা যদি থার্ড পয়েন্ট দেখি, আমরা দেখব ফিনান্সিয়াল ব্যারিয়ার্স, যেখানটায় উই উড সি যে দো নাম্বার অফ ইনস্টিটিউটস বেড়েছে, আর ইকোনমিক্সের এমনি টার্ম বলে যখন বেশি গুডস থাকবে, প্রোডাক্টস থাকবে, অটোমেটিকলি তার প্রাইসটা কমবে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বলে। কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা আমরা উল্টো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হাই নাম্বার অফ ফিস কিন্তু প্রিভেট করছে এই মার্কেটে। যদি আমরা একটা মেডিসিনের যদি কোর্সের যদি ফিস দেখি, অ্যাভারেজ কিন্তু 97,000 রুপিস পড়ে একটা স্টুডেন্টসের অ্যাভারেজ। যদি ইঞ্জিনিয়ারিং বলি, সেটা কিন্তু অ্যারাউন্ড 72,000 পড়ে। এটা কিন্তু কোথাও না কোথাও আবার একটা ডিপার প্রবলেমকে হাইলাইট করে দিচ্ছে যে এইটা কিন্তু ইকুইটি না। কেন কি, এরকম অনেক মার্জিনাইজ সেকশন অফ স্টুডেন্টস আছে যারা কিন্তু এই ফি স্ট্রাকচারটা বিয়ার করতে পারবে না, তবে অটোমেটিক্যালি সেই পুয়ার স্টুডেন্টসদেরকে এক্সক্লুড করে দেওয়া হচ্ছে এডুকেশন সিস্টেম থেকে, হায়ার এডুকেশন সিস্টেম থেকে। ফোর্থ যদি দেখি, আমরা পয়েন্টটায় দেখেছিলাম যে 43x ইনক্রিজ হয়েছে, কিন্তু তার সাথে কিন্তু আমরা এটাও দেখেছিলাম যে দিস গ্রোথ ওয়াজ লেড বাই প্রাইভেটাইজেশন। তো যখন প্রাইভেটাইজেশন গ্রোথ হচ্ছে, তখন অটোমেটিক্যালি আমরা মনে করি এডুকেশন ইনস্টিটিউট ইজ নন প্রফিট অর্গানাইজেশন, কিন্তু ইন্ট্রেন্সিক মোটিভ অফ প্রাইভেট তো প্রফিট ড্রিভেন। তো অটোমেটিক্যালি ইনস্টিটিউটসগুলো প্রফিট ড্রিভেন কাজ করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এখানটা কোথাও না কোথাও এটাও কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যে উইক এনফোর্সমেন্ট হচ্ছে, যার জন্য কোয়ালিটিও কিন্তু ডিটোরিয়েট করছে ইনস্টিটিউটসগুলোর ওভারঅল। আমরা যদি ফোর্থ পার্ট দেখি, আমরা দেখব এখানটায় যেই স্ট্রিমের কে কোন স্ট্রিমটা নেবে, সেটাও কিন্তু ডিটারমিনেশন তার মেরিট করছে না। এটা কিন্তু ঠিক করে দিচ্ছে তার ইনকাম স্ট্যাটাস কি, বা সেই স্টুডেন্টের ফ্যামিলি ইনকাম স্ট্যাটাস কি। আমরা যদি দেখি মোস্টলি রিচ ফ্যামিলিজ, তাদের কিন্তু ওয়ার্ডসরা সবসময় প্রফেশনাল কোর্সেসই নেয়। আর যারা পুয়ার বা ভালনারেবল সেকশন থেকে বিলং করে যে স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি সবসময় হিউম্যানিটিসই তারা ম্যাক্সিমাম নেয়। এখান থেকে আবার একটা আন্ডারলাইন আইডিয়া কি পাচ্ছি, যে এখানটায় কিন্তু একটা মিসম্যাচ হচ্ছে অফ ট্যালেন্ট, যেখানটায় যার যেটা দরকার, যে যেটার মধ্যে স্পেশালাইজ, সেখানটার মতো না গিয়ে আমরা তাদের পয়সা দিয়ে বা ইনকাম দিয়ে জাজ করছি কে কিরকম কোর্সেস নিতে পারবে। কেন? কেন কি, আবার আমি বলছিলাম হাইয়ার যে প্রফেশনাল কোর্সেসগুলো, সেটা অ্যারাউন্ড 1,00,000 কোর্সেসের দাম, ফিস। তো সেটা যদি বিয়ার না করতে পারে, অটোমেটিকলি তারা হিউম্যানিটিস নেবে। তো আবার এখানে ট্যালেন্ট মিসম্যাচ দেখতে পাচ্ছি। আর তার সাথে যখন প্রাইভেটাইজেশন ড্রিভেন এরকম গ্রোথ আমরা দেখতে পারবো নাম্বার অফ ইনস্টিটিউশনসে, তবে এইখানটা আন্ডারলাইং আইডিয়াও কিন্তু আবার এইটাই, যে কোথাও না কোথাও উইক অ্যাক্রেডিশন হচ্ছে। মেনি ইনস্টিটিউটস কিন্তু এনএএসি অ্যাক্রেডিটেড না, তার জন্য আবার তারা যে কোয়ালিটি বেঞ্চমার্ক সেটা ইনশিওর করতে পারছে না। আর যখন কোয়ালিটি বেঞ্চমার্ক ইনশিওর করতে পারছে না, তবে আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে ডিগ্রি আর স্কিলের মধ্যে মিসম্যাচ। ইনস্টিটিউটসগুলো ডিগ্রি তো দিয়ে দিচ্ছে স্টুডেন্টসদেরকে,
কিন্তু তারা যখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা ওয়ার্কফোর্সে জয়েন করছে, তাদের কাছে অ্যাডিকুয়েট স্কিলস থাকছে না। যখন অ্যাডিকুয়েট স্কিলস থাকছে না, তখন এটা সবসময় ক্রেডেনশিয়াল ইনফ্লেশনে লিড করছে। এর জন্যই আমরা দেখতে পারি যে বিটুইন ওয়ার্কফোর্সের মধ্যেও স্যালারির কিন্তু খুব ডিসপ্যারিটি। কেন কি অ্যাজ ইন ইন্ডিয়া, যদি আপনি হাই স্কিল থাকেন, আপনাকে কিন্তু খুব অনেক বেশি টাকা দেওয়া হচ্ছে। কেন কি ওই হাই স্কিলের ডিমান্ড কিন্তু অনেক বেশি ইন কম্প্যারিজন উইথ সাপ্লাই। যতটা দরকার আমাদের, ততটা কিন্তু সাপ্লাই নেই এই কারণের জন্য। যদি এই চ্যালেঞ্জেসগুলো থাকে, তো ওয়ে ফরওয়ার্ড জানার আগে চলুন আমরা একবার দেখে নিই যে গভর্নমেন্টের কী কী ইনিশিয়েটিভস আছে, আর তার সাথে ওয়ে ফরওয়ার্ড ড্র করতে গেলে আমরা ফরেন যে গ্লোবাল প্রসপেক্টিভ আছে সেখান থেকে কী করে আইডিয়া নিতে পারি। তো কেন কি আমাদেরকে 3 পাতার 15 নম্বরের প্রশ্ন 3 পাতায় জুডিশিয়াল ইউজ করতে হবে? ওই কনটেন্টটা আপনাদের কাছে রিটেন ফরম্যাটে আছে, কিন্তু আপনারা যখন অ্যান্সার রাইটিং ইমপ্লিমেন্ট করবেন, আপনারা কাইন্ডলি এটাকে ফ্লোচার্ট বা ডায়াগ্রামে ইনকালকেট করবেন, যাতে আপনাদের যে স্পেসটা সেটা জুডিশিয়াসলি ইউজ হয়ে যাক। কেন কি বাই দিস টাইম আমরা এটুকু বুঝতে পারছি 1.5 পেজ কিন্তু অলরেডি গন। তো বাকি 1.5 পেজে আমাদেরকে গভর্নমেন্ট প্রসপেক্টিভ দিতে হবে, ওয়ে ফরওয়ার্ড দিতে হবে, কনক্লুশন দিতে হবে। তো আমি যদি এই গভর্নমেন্ট প্রসপেক্টিভ, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আর গ্লোবাল প্রসপেক্টিভ যদি বাকি হাফ পেজে ইনকালকেট করে দিই, আর ওয়ে ফরওয়ার্ডটা লাস্ট পেজের জন্য রেখে দিই, আর কনক্লুশনটা লাস্ট পেজের জন্য লিখে দিই, তবে আমি দেখবো আমি কিন্তু খুব জুডিশিয়াসলি এই জায়গাটাকে কভার করতে পারছি আমার 3টে পাতাকে। তো সেরকম করেই গভর্নমেন্ট ইনিশিয়েটিভস আমরা কী কী পড়বো? আমরা নিউ এডুকেশন পলিসি পড়বো 2020, যেখানটা আমরা দেখব যে এই যে রিভিশন যে হয়েছে এই অ্যাক্রেডিটেশন সিস্টেমে, সেখানটা আমরা দেখব 50% এই গ্রস এনরোলমেন্ট রেশিওটাকে রিচ করতে বলছে বাই 2035। যেই গ্রস এনরোলমেন্ট রেশিও এখন দাঁড়িয়ে কোথাও না কোথাও 28%, অ্যারাউন্ড 30% ধরে নিন, কারণ কি ডেটাটাও তো পুরনো 22 এর। তো সেটা যদি 30% হয়, এটা কোথাও না কোথাও আরও বাড়াতে বলছে, 50%-এ নিয়ে যেতে বলছে, 250%। সেটা কি করে করবে? ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস অফ টিচার ইমপ্লিমেন্ট করবে, যেখানটা টিচারের টিচিং তাদের ট্রেনিং এমফেসিস করা হবে। সেকেন্ড যদি আমি দেখি পিএম উষা, এখানটায় ইনফ্রাস্ট্রাকচার আর কোয়ালিটি রিফর্মস নিয়ে আসার কথা বলা হচ্ছে। উদাহরণ তার মানে ফুল ফর্ম প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান, যেখানটা ইনফ্রাস্ট্রাকচার আর আবার কোয়ালিটি রিফর্মস নিয়ে কথা বলা হচ্ছে। থার্ড যদি পার্ট দেখি স্কলারশিপ, কেন কি আমরা দেখছিলাম হাই ফি স্ট্রাকচার, তো যখন হাই ফি স্ট্রাকচার থাকবে তখন স্কলারশিপের খুব দরকার। তো সেন্ট্রাল সেক্টর স্কিমস, যেখানটায় মেরিটোরিয়াস স্টুডেন্ট, যেটা কি লো ইনকাম ফ্যামিলিজদেরকে হায়ার এডুকেশন, ফ্যামিলিজের স্টুডেন্টসদেরকে হায়ার এডুকেশন পারসিউ করতে হেল্প করবে। এক্সাম্পল স্কিমসের ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ, ডক্টর বি আর আম্বেদকর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এটা স্পেশালি যখন বলছিলাম ওই যে এই সেকশন এসসি এসটি যারা, তাদের জন্য হেল্প করবে। আমি যদি ফোর্থ পার্ট দেখি ডিজিটাল প্ল্যাটফর্ম, এরকমও তো হতে পারে অ্যাক্সেসিবিলিটি করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মও দরকার। তো ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আমরা স্বয়ং জানি, ডিজিটাল এডুকেশন জানি, ফ্রি অনলাইন কোর্সেস ইমপ্লিমেন্ট করতে বলছে লাইক দীক্ষা, এনডিআর ফ্রেমওয়ার্ক। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমরা দেখি হেফা, হায়ার এডুকেশন ফাইন্যান্সিং এজেন্সি, যেটা কি ফাইন্যান্স করবে আর লো কস্ট লোনস দেবে টু ইউনিভার্সিটিজ, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ইমপ্রুভ করতে পারে। কেন কি যখন এরকম ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ হবে, তাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে, যখন কোয়ালিটি ইমপ্রুভ হবে তাদের এডুকেশন ইম্পার্টিং যে আইডিয়াটা সেটাও বেটার হবে। তো এইটা আমরা একটা ইন্ডিয়ার ইনিশিয়েটিভসগুলো দেখলাম। গ্লোবাল ইনিশিয়েটিভসে আমরা মোস্টলি 4টে দেশ আর একটা অর্গানাইজেশনের কথা দেখবো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা। প্রথমে যদি দেখি ফিনল্যান্ড, ফিনল্যান্ড কিন্তু কোথাও না কোথাও কোয়ালিটি ওভার কোয়ান্টিটিকে এমফাসিস করে, যেটা কি আবার আমাদের কোশ্চেনের আন্ডারলাইন থিম ছিল, এর জন্য ফিনল্যান্ড তোলা। যে কি বারবার বলছে হাই কোয়ালিটি ট্রেন টিচার্স কিন্তু খুব দরকার ফর বেটার অ্যান্ড কোয়ালিটি এডুকেশন। সেকেন্ড যদি আমি দেখি সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া কিন্তু ইনকাম কন্টিনজেন্ট লোন প্লাস ফ্রি ফিস কন্ট্রোলের উপরে খুব কথা বলে। কেন কি আমরা আবার একটা স্ট্রাকচারাল প্রবলেম দেখছিলাম যে ফিস কিন্তু খুব বেশি, তার জন্য সাউথ কোরিয়া টার্গেটেড ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়। থার্ড যদি দেখি সাউথ কোরিয়া, থার্ড যদি দেখি জার্মানি, জার্মানি কিন্তু টিউশন ফি পাবলিক এডুকেশন ফ্রি করে দিয়েছে, পুরো টিউশনটাকে পুরো ফ্রি করে দিয়েছে। জার্মানির উদাহরণ কেন? আবার কস্টটা খুব বেড়ে যাচ্ছে, যাতে ট্যালেন্ট মিসম্যাচ না হয়, তার জন্য এরকম একটা উদাহরণ। আমরা যদি ব্রাজিলের উদাহরণ দেখি, উই উড সি যে ব্রাজিলও কিন্তু স্কলারশিপ ইন প্রাইভেট কলেজেসকে ইনশিওর করে। কেন?
ব্রাজিলের উদাহরণ কেন কি আমাদের গ্রোথ ইজ ড্রিভেন বাই প্রাইভেট ইনস্টিটিউশনস। তো যাতে ওইখানটাও ইকুইটি থাকে, তো সেখানটাও স্কলারশিপ আমাদেরকে ইনশিওর করতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি OECD কান্ট্রিজগুলো দেখি, আমি দেখব সেখানটাও কোথাও না কন্টিনিউয়াস ফ্যাকাল্টি ট্রেনিংয়ের কথা বলছে, যেটা NEPও আবার এমফ্যাসিস দেয়। এর জন্য OECD এক্সাম্পল। এরপরে চলুন আমরা লাস্ট পেজে পৌঁছিয়ে গেলাম আমাদের, যেখানটা আমরা ওয়ে ফরওয়ার্ডটাকে দেখব। ওয়ে ফরওয়ার্ডটাকেও আমরা ইন লাইন উইথ চ্যালেঞ্জেস করব, যাতে যে এক্সামিনার সে বোঝে আমাদের একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং আছে। তো প্রথমেই যখন আমরা চ্যালেঞ্জেসে দেখেছিলাম যে রিজনাল ডিসপ্যারিটি আছে ইন নাম্বার অফ ইনস্টিটিউট, তবে আমাদেরকে এই রিজনাল গ্যাপসটাকে রিডিউস করতে হবে টার্গেটেড ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ডিস্ট্রিক্ট লেভেল এডুকেশন ম্যাপিংয়ের মাধ্যম দিয়ে। সেকেন্ড, আমরা দেখছিলাম আমাদের কাছে ফ্যাকাল্টির ডেফিসিট আছে, তবে ফ্যাকাল্টিটাকে স্ট্রেনথেন করতে হবে। কি করে করা যেতে পারে? ফাস্ট ট্র্যাক রিক্রুটমেন্ট, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ন্যাশনাল ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট মিশনের মাধ্যম দিয়ে। আর তার সাথে যেটা আমরা দেখছিলাম যে কন্ট্রাকচুয়াল হচ্ছে বলে, কন্ট্রাকচুয়াল এদেরকে বেশি নেওয়া হচ্ছে বলে, তবে সেটা যাতে কম নেওয়া হয়, কিন্তু অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটাও এনশিওর করা হোক যে অ্যাডহক ফ্যাকাল্টি যাতে বেশি না থাকে, কেন কি কন্ট্রাক্টের আরেকটা পার্টি অ্যাডহক। তো এই যাতে অ্যাডহক হায়ারিং না হয় সেটাকেও ইনশিওর করলে তবে আমরা দেখব ফ্যাকাল্টি স্ট্রেন্থেনিং হচ্ছে। থার্ড, আমরা যখন বলছিলাম যে এখানটায় ফি স্ট্রাকচার ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার খুব আছে, তবে আবার অ্যাফোর্ডেবিলিটিটাকে ইমপ্রুভ করতে হবে। কিরকম করে? আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে স্কলারশিপ। আমরা যদি স্কলারশিপ এক্সপ্যান্ড করি, উই উড সি যে অটোমেটিক্যালি এটা কোথাও না কোথাও আমাদের ফি স্ট্রাকচারটাকে যা বা ইনক্লুশনকে এনশিওর করবে। তার সাথে যেরকম আমরা দেখছিলাম লোন, ইনকাম বেসড লোন ইন্ট্রোডিউস করতে হবে, যাতে স্টুডেন্ট লোন পাওয়া যায়, এডুকেশন লোন পাওয়া যায়। অ্যান্ড অ্যাট লাস্ট কোথাও না কোথাও সাউথ কোরিয়ার মতন আমাদেরকে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউটসের ফিসগুলোকেও রেগুলেট করতে হবে। কেন কি আমরা জানি যে এই এডুকেশন কিন্তু কোনো প্রফিট সেন্ট্রিক না, এটা একটা নন প্রফিট সেন্ট্রিক কাজ, যেখানটায় আসল আমার কাজ কিন্তু এনলাইটমেন্ট অফ দি স্টুডেন্ট, যাতে তারা নিজেদের পায়ে স্বাবলম্বী হতে পারে। ফোর্থ আমরা কি দেখব? আমরা দেখব ইনশিওর কোয়ালিটি। কোয়ালিটি কি করে ইনশিওর হবে? যদি অপারেলাইজেশন অফ HECI আমরা যদি করি, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সব এডুকেশন ইনস্টিটিউট যদি অ্যাক্রেডিটেড হয় ফ্রম NAC, AAC, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া থেকে তাদের ফ্রেমওয়ার্ক যাতে নেওয়া থাকে, যেখান থেকে কোয়ালিটি স্ট্যান্ডার্ডস আর স্টুডেন্ট টিচার রেশিওটাকে মেনটেন থাকবে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তারা যাতে প্রাইভেট ইনস্টিটিউটরা যাতে NAAC থেকে অ্যাক্রেডিটেড থাকে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমরা দেখি, আমরা কিন্তু দেখব যে যাতে এই ডিজিটাল, কেন কি আমরা দেখছিলাম এর সাথেও কিন্তু নর্থ ইস্টে তবুও কোথাও না কোথাও ল্যাগিং থেকেই যাবে। তো সেই ল্যাকিংটাকে কমানোর জন্য, রিমোট এরিয়াটাকে কমানোর জন্য আমাদেরকে ডিজিটাল টুল ইউজ করতে হবে, যাতে সবার ইনক্লুশন হয়, যাতে ইকুইটি হয়। এখানটা আমাদেরকে প্ল্যাটফর্ম লাইক স্বয়ং, NPTEL, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম EPG পাঠশালা কিন্তু খুব অ্যাক্টিভলি হেল্প করবে, যেটা কি পাবলিক ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার দিয়েই কিন্তু অ্যাচিভ হতে পারবে প্রপার, কোথাও রুরাল অ্যান্ড সেমি আরবান এরিয়াসগুলো। তো অ্যাট লাস্ট আমি যদি কনক্লুশন ড্র করি, আমি আবার ইন্ট্রোডাকশনের সাথে একটা একটা ইউ শেপ লিঙ্কেজ ড্র করার চেষ্টা করবো, যাতে আবার এক্সামিনারের মনে হয় বা ইভ্যালুয়েটারের মনে হয় যে আমি কোথাও না কোথাও হারিয়ে যাইনি অ্যান্সারের মধ্যে, আমি আবার অন দি সেম নোট অ্যান্সারটাকে শেষ করছি। এখানে আমি আবার এই কথাটাই বলবো যে এক্সপ্যানশন অ্যাচিভ তখনই হবে যখন কোয়ান্টিটির সাথে কোয়ালিটিকে আমি লিঙ্ক করতে পারবো। কিন্তু যদি কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটিকে আমি এনশিওর করতে গিয়ে কোয়ালিটি যদি ল্যাক করে যায়, তবে কিন্তু এক্সপ্যানশন আমার অ্যাচিভ হবে না। সেকেন্ড, আমাকে এটাও বুঝতে হবে যে ফ্যাকাল্টি বাড়ালেই যে তার ইমিডিয়েট এফেক্ট দেখতে পারবো সেটাও না। আমাকে তার জন্য এই কোর্সেসগুলোকে অ্যাফোর্ডেবলও করতে হবে, যেটা কি অল অ্যারাউন্ড আমাকে বিকশিত ভারতের যে আমার যে 2047 এর গোল, সেটাকে অ্যাচিভ করতে হেল্প করবে। আবার যদি এক লাইনে বলে দিই, এক লাইনে কি কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুটোকে ইনশিওর করতে হবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ফ্যাকাল্টিও বাড়াতে হবে, কিন্তু অ্যাফোর্ডেবিলিটিটাকেও ইনশিওর করতে হবে, যাতে ফ্যাকাল্টি বাড়াতে গিয়ে আমার কস্ট না বেড়ে যায় কোর্সেসের, তাতে যাতে ইনক্লুশনকে এফেক্ট না করুক। তবেই গিয়ে আমার যে বিকশিত ভারতের যে গোলটা আছে 2047-এর, সেটা অ্যাচিভ হবে। আমি আশা করছি এই কন্টেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, কন্টেন্ট ইজ
দ্যাট ইজ অল ফর টুডেজ ভিডিও। এটা হয়ে যাওয়ার পরে আপনারা এই প্রশ্নটাকে এবার আরেকটু বেটার ওয়েতে অ্যাড্রেস করতে পারবেন, আর এই রিলেটেড যদি প্রশ্ন আসে আপনারা খুব ইজিলি হ্যান্ডেলও করতে পারবেন। অ্যান্ড ইয়েস, আপনারা যারা ভাবছেন যে আমরা বাংলাতে মেন্স লিখবো, তাদের জন্যও কিন্তু আমাদের কাছে ইনোভেটিভ কন্টেন্টটা, যেটা আর কেউ আনছে না আপনাদের জন্য, এটা আছে। যেটা রাইস আইএস ইকুয়ালি রিসার্চ করে আপনাদের জন্য নিয়ে এসছে, যাতে আপনারা বাংলাতেও নিজেদের মেন্স লিখতে পারেন, আর আপনাদের লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মাঝখানে ল্যাঙ্গুয়েজের যাতে কোনো ব্যারিয়ার না থাকে। উইথ দিস, I would like to end this discussion. And if you like this video, this session, do like this video, subscribe to Rice IAS YouTube channel, and keep preparing. Thank you.